বার 1/7/2025। আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আলোচনার বিষয় হলো শরিক মায়োজম পর্ব 54। এটা নতুন গলা লাগলো। উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে অন্তরে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, এবং হোমিও দর্পণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। দেখে নি আলোটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আলো ঠিক আছে। আচ্ছা, আমাকে কি পরিষ্কার কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, হ্যাঁ ঠিক আছে। কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে স্যার, দেখছেন মনে হচ্ছে অনেক। ওটা কিছু করার নেই, কীর্তন চলছে রথ পক্ষে, এখন কথা বলছে, অনেক শান্তি আছে। আচ্ছা, আমরা আলোচনা করছি এমন একটা বিষয় ক্রনিক ডিজিজ থেকে, যেখানে হ্যানিম্যান বলছেন যে অসদৃশ ওষুধ প্রয়োগ করলে পরে মানুষের যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটার কথা কিন্তু তিনি বলেছেন। এবং সেটা রোগ থেকে ক্ষতি হয় তা নয়, কিন্তু রোগ ছাড়াও এই যে আর্টিফিশিয়াল ডিজিজ, যেটা রোগ, তো তার এগেনস্টে তো ভাইটাল ফোর্সকে লড়াই করতেই হয়। প্লাস এই যে কৃত্রিম রোগ সৃষ্টি করা হচ্ছে ওষুধের মাধ্যমে, এটা তো আরো ডেঞ্জারাস। এই দুটো এগেনস্টে ভাইটাল ফোর্সকে লড়াই করতে হয়, যার জন্য হয় কি আলটিমেটলি এইসব অন্যপ্যাথির চিকিৎসায় পেশেন্টের সার্বিক মঙ্গলের তুলনায় সার্বিক অমঙ্গলই হয়। এখানে লাস্টে কিন্তু একটা হ্যানিম্যান খুব মারাত্মক কথা বলেছেন। তিনি কি বলছেন, যে এদের পারভার্সন গুলো যে হয় খুব কৌশলে হয়। পেশেন্টের প্রতি অত্যন্ত কেয়ার, পেশেন্ট আসলো, সবাই ছুটে একদল লোক চলে আসলো, তাকে নিয়ে চলে গেল। তারপর ডাক্তার ডাকলো, ডাক্তার ছুটে চলে আসলো। তার সঙ্গে সঙ্গে তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। মানে এটা আমি বলতে পারছি বেসরকারি ক্ষেত্রে এটা সাধারণত হয়ে থাকে। এরকম যদি হয়ে থাকে, তখন আমরা ভাবছি ওরে বাবারে কি কেয়ার নেওয়া হলো, অসাধারণ কেয়ার নেওয়া আছে। এখানে যদি না হয় এরপর আর কি করব। এখন তাহলে কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে, এই যে কেয়ারের ফাঁকে, এই কেয়ারের পেছনে যে গন্ডগোলটা লুকিয়ে আছে, এই গন্ডগোলটা কিন্তু আমরা বুঝলেও বুঝি না। আর তার চেয়ে বড় কথা কি, আমরা হোমিওপ্যাথরা একটু সাধারণ জটিল কেস হলে পরে আমরা হাত ছেড়ে দিয়ে বসে থাকি, কারণ আমাদের সেই যোগ্যতা নেই। আর তারপর ব্যাপারে রোগের নাম ধরে আমরা যখন অনেকে চিকিৎসা করছে, অনেকে রোগের নাম শুনেই ল্যাস তুলে দৌড় মারে। আরে দেখ রুগীটাকে দেখতে তো হবে। ফলে আমাদের কিন্তু এইরকম কিন্তু অনেক গন্ডগোল আমাদের আছে আজকে যে হোমিওপ্যাথির প্রতি যে মানুষের কিছু কিছু স্পেশাল কেসে, যে ক্ষেত্রে একটা ধরুন খুব অসুবিধা পড়ে গেছে, খুব একটা ভয়ঙ্কর আকার নিচে বা কষ্টজনক হচ্ছে, সেখানে হোমিওপ্যাথির কাছে আসতে চায় না, কারণটা হচ্ছে ওই। এবার ভয়ঙ্কর কখন আসে, যেমন লাস্ট স্টেজ অফ ক্যান্সার, আর টাকা পয়সা সব পুড়িয়ে গেছে, তখন কি করবে? তখন যে খুব ভালো রেজাল্ট দেওয়া যায়। ফোর্থ স্টেজ অফ ক্যান্সারে, প্রস্টেট ক্যান্সারেও আমরা স্ট্যাপিসেগ্রিয়া দিয়ে, আমি আর পার্থ ছিল, এক রাতের মধ্যে পেশেন্ট খারাপ হয়ে গেছে। ফলে এই যে দেয়া যায়, এইটা যদি আমরা দেখাতে পারি, তবেই তো আমাদের জুনিয়র চিকিৎসকেরা সাহসটা পাবে। আমি বলতে চাইছি প্যাথোলজি, প্র্যাকটিস সবই পড়তে হবে, সেটা কিন্তু রেফার করার জন্য নয়, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে কাজে লাগাবার জন্য, আর নিজের যোগ্যতা যাচাই করার জন্য। নিজের যোগ্যতা আমি এটা পারবো কিনা, এই স্টেটটাকে আমি উদ্ধার করবার মতন আমার ক্যাপাসিটি আছে কিনা। ক্যাপাসিটি না থাকলে রুগী কখনো পরীক্ষামূলকভাবে ধরে রাখবেন না, এটা কিন্তু একটা ক্রাইম। এরকম একটা
অবস্থা থেকে হ্যানিম্যান পরবর্তী জায়গায় আমরা আসছি। তাহলে হ্যানিম্যান কি বলছেন, যে এই যে সোজা কথা গেট আপ দিয়ে ভোলানো, গেট আপ দিয়ে, সৌন্দর্য দিয়ে, এবং অনেক কিছু যতই কেয়ার করবো, আলটিমেটলি তাদের প্রসেসটা তো গন্ডগোল, প্রসেসই তো গন্ডগোল। তাদের ওষুধপত্র দেখতে ঝাঁ চকচকে, তাদের হচ্ছে অফিসগুলো দেখতে ঝাঁ চকচকে, সেখানে অ্যাটেন্ডেন্স ঝাঁ চকচকে, আপনাকে একজনের জায়গায় 5 জন অ্যাটেন্ড করবে, দরকার বলে এসি রুমে রাখবে, আপনার টাকা পয়সা খরচা করতে পারলে সবকিছুই ভালো, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স গুলো সবই ভালো। কিন্তু এই যে ওষুধ দিয়ে, এই যে ডিসিমিলার ওষুধ দিয়ে, ক্রুড ডোজ দিয়ে, হ্যাঁ, এবং আজকালকার হাইলি পোটেন্ট ডোজ দিয়ে মানুষের যে সর্বনাশ করা হচ্ছে, সেটা আমরা যেন বুঝেও বুঝি না। এবং আরো বেশি মুশকিল হয় যে আমরা এই কেসগুলোকে আমরা একটু ভয় পাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যে যখন ওইখান থেকে ছিটকে আসে, আমাদের কাছে আসে, যখন একটু যদি কেয়ারফুলি যদি আপনি চিকিৎসা করেন, অন্ততপক্ষে আরোগ্য না করতে পারেন, রিলিফ তো অবশ্যই দিতে পারবেন, এবং রিলিফ দেওয়া যায়। এবং একজন চিকিৎসকের যদি লাগাতার পরিশ্রমের মধ্যে দিয়ে সে যদি এগিয়ে চলেন, তবেই ধীরে ধীরে সাকসেস হবে। সাকসেস একদিনে আসে না, সাকসেস একদিনে আসে না। আজকে আমরা এত বছর প্র্যাকটিস করেও আমাদের ফেলিওর আছে। রিসেন্ট একটা ফেলিওর আমার হয়েছে। এখন এই ফেলিওরটা যেটা হচ্ছে একটা রেকটাল পেনের ব্যাপার ছিল। তা সেই ফেলিওরের কারণটা যখন আমি বুঝতে পারলাম, তখন আমি বললাম, বাবা আমার পক্ষে আর সম্ভব না। সে কি করেছে, তাকে ওষুধ দেওয়ার পর তার ব্যথা যন্ত্রণা সব কমে গেছে। আমি তাকে বলেছিলাম যে এখন রেস্টে থাকবে, হালকা খাবার খাবে। সে কি করেছে, ওই আমাদের ওখানটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তো সেখানে খালাসির দায়িত্ব নিয়ে সে কি করেছে, একটা গাড়ি করেছে, মানে খালাসির লোক পাচ্ছিল না, একটু বেশি রেট দিয়েছে, বেশি রেট দিতে সেটা করেছে। করার পরই তার ট্রিমান্ডাস পেন শুরু হয়ে গেছে, এবং স্বীকারও করেছে যে ওইখানে চাপ পড়ার পর এরকম হয়েছে। যাই হোক, তারপরে আমি ওষুধ দিয়েছিলাম, ওষুধ দিয়ে আমি সাকসেসফুল হতে পারিনি। মেবি এটা আমার ভুল, কিন্তু ওইখানটার পরে আবার বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, এই যে এক্সাইটিং ফ্যাক্টর গুলো পেশেন্টকে যদি সতর্ক না করে দেন, তাহলে কিন্তু আপনার সাকসেসফুল কেসটাও কিন্তু আপনি ফেলিওর হয়ে যাবেন। এবং তাকে আমি বলেছিলাম, আমি এই রেকটামের এইসব কেস দেখলে পরে আমি আগেতে বলতাম না, এখন বলি, ভারী জিনিস তুলবে না, ওই তোমার নাতিকে কোলে নেবেন, এখন এটা সেরে যায় 1 সপ্তাহ 3 দশক বাদ থেকে সবকিছু করবেন, ভারী বালতি বইবেন। আমি এগুলো বলি কারণ আমার এই অভিজ্ঞতাগুলো বেশ কয়েকবার ধাক্কা খেয়ে আমি শিখেছি। এই ধাক্কাগুলো যারা খায়নি তারা বুঝবে। আমি বুঝতে পারছি কেসটা কিউরেবল কেস, কেসটা কিউরেবল কেস, কিউরেবল কেস হওয়া সত্ত্বেও সেটা তার ভুল পরিচালনার জন্য, ভুল পথে চলার জন্য আমি তাকে আরোগ্য করতে পারলাম না। এই যে আরোগ্য করতে পারলাম না, এর জন্য কিন্তু সে কিন্তু আমাকেই তাই করবে। এইবার এই ধরনের পেশেন্টগুলো যখন অ্যালোপ্যাথির কাছে যাবে, ওদের ওই হাইলি পোটেন্ট ড্রাগ দিয়ে তার কি করবে, ব্যথাটা কমিয়ে দেবে, কষ্টটা কমিয়ে দেবে, যেটা আমরা ওইভাবে পারি না। সিডেটিভ ড্রাগ তো, এবার সিডেটিভ ড্রাগ এরকম কমিয়ে দিল, কমিয়ে দেওয়ার ফলে কি হলো, সে রিলিফ পেল। সে ভাবলো, আরে বাবারে, আমাকে কত বড় উপকার করেছে। তার ফলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু প্রতিটা জায়গায় সতর্ক থাকতে হবে, পেশেন্টকে সরাসরি বলতে হবে, এইভাবে চলতে হবে। যদি না চলেন, তাহলে আপনাকে আমি চিকিৎসা করব না, বা চিকিৎসা আমার কাছে আসবেন না, এটা আমরা বলতে সাহস পাই না। কারণ আসবেন না এই কথাটা বললে পরে অনেকেই ভাবেন, তাই তো আমার পেশেন্টটা চলে গেল, তা পেশেন্ট তার আবার ইতিহাস তো আমার প্রচুর আছে। যে পেশেন্ট বেয়ারা, যে পেশেন্ট দায়িত্বহীন, এরকম পেশেন্টকে আমি তাড়িয়ে দিই, যাও তুমি তোমার চড়ে খাও, যেখানে খুশি চড়ে খাও। এবং এই কথাটা, এই শিক্ষাটা কিন্তু ইয়ে নয়, এটা বর্বরতা নয়। হ্যানিম্যান কিন্তু এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন। কেন্টও বলে গেছেন, যে পেশেন্ট হবে, ডিটারমাইন্ড হবে না, আপনার কথা শুনে চলবে না, তারা এই ধরনের উপদেশগুলো দিয়ে গেছেন। আরো অনেক মনীষী দিয়েছেন, কথা না শুনে চললে তাদের কিন্তু তাড়াতে হবে, পরিষ্কার কথা তাড়াতে হবে, কারণ তারা আপনার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে, এবং আপনার ব্যর্থতার জন্য আপনার বদনামের থেকে হোমিওপ্যাথির বদনাম বেশি হবে। ফলে বুঝতেই পারছেন, হোমিওপ্যাথিকে যদি আপনারা সত্যি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এই জায়গাগুলো কিন্তু আপনার একটু ভাবতে হবে। এবার আসা যাক
খুবই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন? আমি একটু জোরে জোরে বলছি এই জন্য। স্যার আপনার কথা শোনা যায় স্যার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আছে। বলছি কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার, শোনা যায়। আমি জোরে জোরে বলছি এই জন্য, মানে চিৎকার করে বলছি একরকম। হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভালোই। হাউ ক্যান পারভার্সন হাউ ক্যান পারভার্সনস introduce into the patient in the manner frequently for years be transformed in a short time into health even by the best, the true method of cure which has never assumed to the itself the power of directly influencing organal defects. খুব সুন্দর কথা এখানে একটা বলেছে, দুটো কথা এখানে বলেছেন অ্যানিমেল। সেটা হচ্ছে কি, এই যে পারভার্সন, চিকিৎসার যে বিকৃতি, এইটা যে কতদিন দিনের পর দিন তার চলছে বিকৃতিটা, মানে ধরুন আদার সিস্টেম অফ মেডিসিনে, এবং সেখানে মূল উদ্দেশ্য কি, শর্ট টাইমের মধ্যে তার শরীরটাকে ভালো করবে বা রোগটাকে ভালো করবে, তাকে স্বাস্থ্যে ফিরিয়ে আনবে, এইরকম একটা আকাঙ্ক্ষা থেকে করছে। এমনকি এই শর্ট টাইমে যদি আমরা যদি বেস্ট মেথড, তার দেখবেন হোমিওপ্যাথিতেও যদি আমরা কিওরের কথা যেরকম ভেবে থাকি, তাহলে কিন্তু পেশেন্টগুলোর কিন্তু এরকম যদি আমরা ভেবে থাকি বা এইভাবে যদি এইটা ভেবে যদি ওষুধ দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কি তার ডিফেক্ট আসবে না? তার ক্ষেত্রে তার তো অর্গানিক ডিফেক্ট আসতেই পারে, না আসার তো কোনো কারণ নেই। এইটা হচ্ছে হ্যানিম্যান সতর্ক করেছেন এই জায়গাটা। আমার মনে পড়ে একটা কালো ব্ল্যাক ব্ল্যাক তিল টাইপের আর কি, তা এইরকম তিল টাইপ, ঠিক তিল নয়, একদম স্কিন ইরাপশনই বলতে পারে। একজন ভদ্রমহিলা, খুবই সুন্দরী ছিলেন। তা এটা ডাক্তার কেশি দাসের চেম্বারে দেখা। তা ওনাকে থুজা 30 দিয়েছিলেন, কত গ্লাস পরিবর্তন করে দিয়েছিলেন আমার এই মুহূর্তে মনে নেই। 1 মাস পরে এসে যখন দেখছেন, তখন প্রায় 70 থেকে 80% সেরে গেছে। স্যার তো মানে মাথায় হাত দিয়ে বসে, মাই গড, এত বছরের রোগটা এইভাবে সেরে গেল। উনি ভয় পেয়ে গেছেন, রীতিমতো ভয় পেয়ে গেছেন, কেরি কি হলো, আমি সাপ্রেশন করে ফেললাম না তো? তারপর রেকর্ড ভালো করে নিয়ে দেখলেন যে না সাপ্রেশন হয়নি, সেখানে ল ফলো করছে। তখন বলে বাঁচা গেল, ঈশ্বর রক্ষা করেছেন। তখন স্যার বলছেন, তা ব্যাপার হচ্ছে কি, আমাদেরও কিন্তু এই জায়গায় একটা করে, একটা রোগ হতে গেলে তার অনেকগুলো ফ্যাক্টর লাগে এবং অনেকটা সময় লাগে। আমি যে সময়টা রোগটাকে দেখছি, এইটার অনেক আগে থেকে রোগের সূচনা হয়। ফলে আমাদের যদি এই বোধটা যদি না থাকে, কারণ আমরা রোগের সূচনা আমরা প্র্যাকটিস অফ মেডিসিনও দেখতে পাবো, সেখানেও ইনকিউবেশন পিরিয়ড আছে। হ্যাঁ, তারপরে তো শুরু হয় ইনকিউবেশন পিরিয়ড। ওখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সনাক্ত করা হয়েছে, কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড মানে সেই তো এক্সাইটিং ফ্যাক্টরগুলোর ইনকিউবেশন পিরিয়ডের আন্ডারে চলে আসবে, এটা আমরা ভুলে গেলে চলবে না। তার ফলে ইনকিউবেশন পিরিয়ড একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বুঝি না বা বুঝতে চাই না, তাড়াহুড়ো করে ফেলি। তাড়াহুড়ো করলেই কিন্তু বিপদ আছে। এবার কি বলছে, দ্য ফিজিশিয়ান has to meet in such cases no natural simple soric disease। বলে এই ধরনের যে কেসগুলো যেগুলো আসছে, যেগুলো আমাদের এরকম চিকিৎসা করছি, এগুলো কিছুই নয়, সিম্পল সরিক ডিজিজ। তার মানে অ্যান্টি সরিক যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে পেশেন্টটা কিন্তু আরোগ্য হয়ে যাবে। কিন্তু আমরা আরোগ্যের জন্য যেটা করা দরকার সেটা তো আমরা করছি না। আমরা হোমিওপ্যাথ ডাক্তার কি করি, কেস টেকিং কতজন করেন? সত্যি কথা বলুন তো, কেস টেকিং কতজন করেন? কেস টেকিং করার পর ওষুধটা দেওয়া হলো, ওষুধটা দিয়ে ছেড়ে দিলেন আপনি, ছেড়ে দেওয়ার পর সেই কেসটা নিয়ে উল্টে দেখেন যে ওষুধটা আমি দিলাম এটা কি সত্যি ঠিক হলো? পরে ঠান্ডা মাথায় ভেবে দেখেন। কজন বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কজন করেন? চিকিৎসাটা কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যায় না, চিকিৎসা বিজ্ঞান। এখানে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, যেহেতু আমি মানুষ, আমার ভুল হবে, ওই জন্য প্রতিনিয়ত ভুলের থেকে শিক্ষা নিয়ে পরিশ্রমের মাধ্যমে, সততার মাধ্যমে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, যাতে রোগীটাকে আমরা আরোগ্য করতে পারি। তার ফলে ব্যাপার হচ্ছে কি, যে আমরা এরকম কাজ করি না। একটা রোগীর জন্য
হ্যানিম্যান এমন, হ্যানিম্যানের মতো মানুষ, এটা আমার ডাক্তার কেশি দাসের কাছে শোনা গল্প। একটা পালস্যাটিলা প্রেসক্রিপশন করার জন্য তিনি সারা রাত শুধু বই উল্টে গেছিল। তিনি কিন্তু প্রুভার, অ্যানিমেল স্রষ্টা এবং ড্রাগ প্রুভার। আমরা তো কিছুই করিনি। তিনি সারা রাত ধরে বইয়ের উল্টো পাতা উল্টেছেন। তার মতো মনীষা, তার মতো ব্যক্তি। আমরা কিন্তু হ্যানিম্যানের জীবনীটাকে পড়ি না, লাইফ অ্যান্ড ওয়ার্কসটাকে পড়ি না। আমরা পড়ি না বলেই আমরা কিন্তু একজন হোমিওপ্যাথের জীবন শৈলী, জীবন ধারণ কেমন হবে সেটা আমরা জানতে পারি না। যেহেতু আমরা জানতে পারি না, ফলে শুধুমাত্র মেধা আর পরিশ্রম দিয়ে হোমিওপ্যাথ হওয়া যায় না। হোমিওপ্যাথ হতে গেলে আপনার চরিত্রের পরিবর্তন করতে হবে, একটা মানুষকে সম্পূর্ণ পরিবর্তন করতে, একটা মানবিক মানুষে পরিবর্তন হতে হবে। মানবিক হওয়া এত সোজা নয়। মুখে বলা যায় আমি মানবিক হওয়ার, মানবিক এত সোজা নয়। মানবিকতা তখনই হবে যখন আপনি মানে নিরপেক্ষভাবে একটা মানুষকে সাহায্য করতে পারেন, নিরপেক্ষভাবে, সর্বদিক থেকে নিরপেক্ষ, ধনী গরিব, হ্যাঁ, বা জাতি বেজাতি সবকিছু বাদ দিয়ে আপনি যখন একটা মানুষের পাশে দাঁড়াতে পারবেন, তখনই আপনি প্রকৃত ধার্মিক হয়েছে। তার আগে আপনি হতে পারেন না। এবং হোমিওপ্যাথের ক্ষেত্রে হোমিওপ্যাথও তাই। হোমিওপ্যাথও কিন্তু সেই রকম মানসিকতা তার মধ্যে ডেভেলপ করতে হবে, তবেই সে কিন্তু এটা করতে পারবেন, আদারওয়াইজ তার পক্ষে করা সম্ভব নয়। এরপর কি বলছে, হি ক্যান দেয়ারফর প্রমিস অ্যান ইমপ্রুভমেন্ট অনলি আফটার এ লং পিরিয়ড অফ টাইম। তাই অ্যাকচুয়ালি আরোগ্য করতে লং পিরিয়ড অফ টাইমের পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে রোগীটা আরোগ্যের পথে যাচ্ছে। এই শরীর ডিজিজগুলো যদি আমরা প্রথমেই আমরা পেতাম, তাহলে আমরা কিন্তু একটা ভালো চিকিৎসা দিতে পারতাম, তাতে পেশেন্টের সার্বিক মঙ্গল হতো। কিন্তু সেই সার্বিক মঙ্গল তো হবে না, কারণ তার আগে অনেকগুলো হাত ঘুরে চলে আসছে। আমি কি বলবো, অতীব লজ্জার কথা, আমার দূরবর্তী অঞ্চলে যেসব পেশেন্ট আছে তাদের যদি কোনো রকম অ্যাকিউট কন্ডিশন হয়, আমি তাকে বলি অ্যালোপ্যাথি করতে। আমি হোমিওপ্যাথি করতে বলি না, কারণ আমি হোমিওপ্যাথি করতে বলে যার শিক্ষা আমি পেয়েছি জীবনে, এরকম শিক্ষা বলার মতো নয়। কারণ এই হচ্ছে পরিস্থিতি। আমি যে অন্য একজন চিকিৎসকের সাহায্য নেব সে উপায় আমাদের নেই। হোমিও দর্পণের মূল উদ্দেশ্য কি? সার্বিকভাবে সবার কল্যাণ সাধন করা, কোনো ব্যক্তির কল্যাণ নয়। আপনারা সবাই ভাবে এরকম করুন, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন একজনকে তার পরিবর্তন করতে, তার মানসিকতা পরিবর্তন করতে। এইটা পরিবর্তন করলে পরে হোমিওপ্যাথিটা বাঁচবে। আপনি তো চিরদিন বাঁচবেন না, আপনি তো চলে যাবেন একদিন, কিন্তু হোমিওপ্যাথিটা বাঁচবে। হোমিওপ্যাথির জন্য কিছু করুন, এইটুকুই আমার বক্তব্য। তাহলে কি হলো, একটু সময় দিতে হবে, but never a full restoration, even in the vital power are not altogether destroyed. বলছি যে ভাইটাল পাওয়ার যদি রেস্টোর নাও হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এদের রেস্টোরেশন করতে পারবেন না। কেন না, ওই যে ওষুধগুলো খেয়েছে, ওই যে আর্টিফিশিয়াল ডিজিজগুলো তার তৈরি হয়েছে, সেই কারণে আপনি তাকে যতই বাবা, এই যে ভুল ওষুধগুলো সে খেয়েছে, মানে অ্যালোপ্যাথি ওষুধগুলো খেয়েছে বা ডিসিমিলার ওষুধগুলো খেয়েছে, তার ফলটা তো আপনাকে ভুগতে হবে। ফলে আপনি যখন চিকিৎসা করতে যাচ্ছেন তখন কিন্তু ওইটাও আছে, প্লাস হচ্ছে রোগের আক্রমণ আছে। এই দুটোকে আপনাকে তাহলে দুটো জায়গা থেকে আপনাকে আরোগ্য করতে হবে। তো ফলে আপনি ওষুধ দিলেই রাতারাতি সেরে যাবে না, কারণ ওই যে আর্টিফিশিয়াল কোয়ান্টিটি সেটা যতক্ষণ না মিনিমাইজ হবে ততক্ষণ ভাইটাল ফোর্স, একটা ফুল রেস্টোরেশন অফ হেলথ হবে না। এইটা হচ্ছে হ্যানিম্যানের নির্দেশনা। ফলে আমরা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, পেশেন্টকে বোঝাতে হবে, বুঝিয়ে তারপরে তাকে চিকিৎসা করতে হবে। যদিও এই ঘটনাটা সবসময় যে এরকম ঘটে তা নয়, অনেক সময় আমরা ওষুধেও তাড়াতাড়ি ঠিক হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে টাইম একটা তার লাগে, এটা তাকে বলতে হবে। For where this is the case, he would feel compelled to desist. এবং
ব্যাপারটা এখানে বলা হচ্ছে কি, যে যদি আমরা এরকম যদি হই, রেজিস্ট ফ্রম দ্য ট্রিটমেন্ট ইভেন ইন দ্য ফার্স্ট গ্ল্যান্স, যদি আমরা এইগুলোকে সারাতে যদি না পারি বা ইয়ে করতে না পারি, তাহলে সে কি করবে? চিকিৎসাটা তো বন্ধ করে দেবে, চিকিৎসা করবে না। তাকে যদি আমরা না বোঝাই, না বুঝিয়ে তাকে যদি আমরা যদি চিকিৎসা যদি করতে থাকি, তাহলে আলটিমেটলি একটা সময় পরে সে কিন্তু বুঝবে না, সে তাড়াতাড়ি পলাবে যে ব্যাপারটা কি, সে যেটার জন্য সেটা কেন সারছে। এই একটা ব্যাপার, কারণ আমরা তো শুধুমাত্র কয়েকটা সিমটম সারাবার জন্য চিকিৎসা করি না, পেশেন্টটাকে সার্বিকভাবে আমরা চেষ্টা করি। তার ফলে যদি তার একটা জিনিস মাথায়, এটা যেমন একটা বলেছেন, আবার হ্যানিম্যান আগেই বলেছেন যে যদি ওই রকম ইয়ে হয়, মানে আর কি এরকম প্রচুর ওষুধ খেয়ে আসে, হ্যাঁ, সেখানে তার আমরা তো টোটোপ্যাথিও করতে পারবো না। সেখানে কি করতে হবে? সেখানে যদি সম্ভব হয় সেরকম বাড়াবাড়ি কিছু না থাকে, তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব। এবার এই অপেক্ষা করার ব্যাপারেও কিন্তু অনেকের মতামত আছে। কেউ করে কি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কাটাকাটি করতে যায়, কতটা কাটাকাটি হয় আমার প্রথম দিকে কাটাকাটি ভাবতাম, কিন্তু এখন কাটাকাটি আর ভয় করি না। আমরা কি করি, রেকর্ডিংটা ভালো করে করি, রেকর্ডিংটা করে এবার কি হচ্ছে, প্লাসিবো চলছে, আমরা অপেক্ষা করছি কখন দেব, মানে কখন আপনাকে সিমটম সাপোর্ট করবে একটা মেডিসিনের জন্য। এইবার তার একটার পর একটা সিমটম চলে যাচ্ছে, সিমটম গুলো পরিবর্তন হচ্ছে, করতে করতে একটা যখন জায়গায় এসে ফিক্সড হয়ে গেল, তখন আমাকে ওষুধ মাত্র। এই ফিক্সটা যে কখন হবে এটা বলা মুশকিল। আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে 1-1.5 মাস 2 মাসে ফিক্সড হয়ে গেছে, কারো হচ্ছে 8 মাস 9 মাস 1 বছর 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই যে জায়গাটা আপনার তড়িঘড়ি যদি করতে থাকেন, আরে বাবা আমি তো প্লাসিবো দিচ্ছি, এটা প্লাসিবো দিয়ে পয়সা নিচ্ছি, প্লাসিবো দিয়ে পয়সা নেওয়া এত সোজা বিষয় না। প্লাসিবো জানলে পরে যে ভালো প্লাসিবো জানে সে তো বড় ডাক্তার, আপনি দেখবেন এই যে বড় ডাক্তার। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের কিন্তু কোন জায়গায় ওষুধটা দিতে হবে সেই রাস্তাটা আমাদের খুঁজে বার করতে হবে। বর্তমান যুগে কিন্তু এটাই ভীষণ জরুরি। এমনকি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আসার পর আমরা কি দেখি, তাকে ওয়েট করতে থাকি। কোনো কোনো ক্ষেত্রে ওয়েট করা যায় না, যেমন শ্বাসকষ্টের রোগী, আপনি ওয়েট করবেন কি করে? তাকে তো কিছু ব্যবস্থা একটা করতে হবে। এই যে শ্বাসকষ্টের পেশেন্ট, তাকে ওষুধ দিলে আমরা দেখেছি ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার যেমন হয়, তেমনি দেখা যায় যে সিরিয়াল অর্ডারে যে ওষুধগুলো খেয়েছে সেই ওষুধগুলো সিমটম পর্যন্ত রিটার্ন করে। অদ্ভুত ব্যাপার, কিন্তু এরকম পেশেন্ট আমরা প্রচুর পেয়েছি। আমি তো অবাক হয়ে কিরকম হলো, এই সিমটম কেন রিটার্ন করছে কেন? তাহলে কি এই ওষুধ দেওয়ার জন্য আমাকে বলছে? আমি না একটু দেখি রিটার্ন অফ সিমটম যখন হচ্ছে, দেখি কি দাঁড়ায়। ও বাবা, সে তো চলে গেল, তারপরে এইটা চলে আসলো। কিছু ডাক্তারের কাছ থেকে এটা পেয়েছিলাম, মানে স্যার যে ওষুধগুলো আমি খেয়েছিলাম সবগুলো তো ফেরত আসলো, সিমটম গুলো ফেরত আসলো, সেই সময়কার মডালিটিস গুলো ফেরত আসলো। অদ্ভুত ব্যাপার। তার মানে শুধুমাত্র যে আপনার পুরনো ওল্ড সিমটম ফিরে আসবে এরকমটা নয়, আপনি যে আগে যে ওষুধগুলো খেয়েছেন, কিউরেটিভ ওষুধগুলো, এই মানে আমি হোমিওপ্যাথিক ওষুধ, ভুল ওষুধ খেয়েছেন, সেটাও পর্যন্ত রিটার্ন করতে পারে। এটা যদিও সবার ক্ষেত্রে হয় না, কিন্তু রিটার্ন করতে পারে। মানে বুঝতে পেরেছেন যে ফলো আপটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ফলো আপটা যদি আপনি ভালো না বোঝেন যে কখন ওষুধটা দিতে হবে, আমার একটা মনে পড়ে, একজন ভদ্রমহিলা, একটা বাতের পেশেন্ট ছিল, তাকে আমি 2 বছর ধরে কোনো ওষুধ দিতে পারিনি। তার মাথায় একটা টিউমার ছিল, টিউমারটাও তার সেরে গেল। 2 বছর ধরে কোনো ওষুধ দিতে পারছি না, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল, ব্যাস তার বাতের ব্যথাটা কিন্তু কোনোভাবেই কমে না। যাই হোক, বাতের ব্যথা এরকম করতে করতে একটা সময় আসলো, আসার পর তাকে আমি সালফার 6 দিয়েছিলাম। মনে আছে, কোনো রিমার্কেবল ঘটনা। 6 দেওয়ার পর তো চূড়ান্ত বৃদ্ধি হলো তার ওই হাঁটুর ব্যথা। কিন্তু পেশেন্ট এসে বলছে যে আমার ঘুমটা খুব ভালো হচ্ছে। ডাক্তার, ও ব্যথার জন্য তো ভালো হতে পারি না, ঘুমটা আমার কিন্তু দারুণ হচ্ছে। এবং আলটিমেটলি ওই 0.6 পরে বোধ হয় 30-40 দিতে হয়েছিল, এতেই চলে গেল। তাহলে দেখতে পাচ্ছেন যে কত রকমের ঘটনা ঘটতে পারে। এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিতি হতে হবে, পরিচিত না হলে কিন্তু আপনি কেসটাকে সারাতে পারেন। ওই হাত চুলকে ওষুধ দেওয়ার প্রবণতাটা কিন্তু সাবধান। ওষুধ দেওয়ার থেকে না দেওয়ার অভ্যাস করুন। না দিয়ে আপনার কিছু পেশেন্ট
বুক ক্ষতি হয়ে যেতে পারে। কিছু পেশেন্ট আপনার অন্যরকম কিছু হয়ে গেল, সে পালিয়ে গেল, এতে আপনার কিছু লস হবে। কিন্তু আপনারা আর্লি রিপিটেশন করে, আগে ওষুধে যখন প্রয়োজন নেই, আর্লি রিপিটেশন করে কিন্তু পেশেন্টের অনেক বেশি সর্বনাশ করবে, অনেক বেশি সর্বনাশ করবেন। এইটা আমরা করেই থাকি, নিত্য করে থাকছি এই ধরনের সর্বনাশগুলো আমরা। আর আমরা তো সর্বনাশ স্বীকার করি না, স্বীকার করা সৎ সাহস আমাদের, সোজা কথা, স্বীকার করা সৎ সাহস আমাদের মধ্যে নেই। এবার আসুন কি বলছে। ফার্স্ট, the many chronic medicinal diseases, কি বলছে, মেনি ক্রনিক মেডিসিনাল ডিজিজ। দেখুন, মেনি ক্রনিক মেডিসিনাল ডিজিজেস, একদম পরিষ্কার হ্যানিম্যানি কথা, মেডিসিনাল ডিজিজেস। আপনারা দেখবেন অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিন, আজকাল হোমিওপ্যাথি তো হচ্ছে বটে, হচ্ছে না তা না, প্রচুর হচ্ছে। এখন ওদেরটা তো চট করে বোঝা যায়। তা সিস্টেম অফ মেডিসিন, আপনি যখনই একটা ইয়ের জন্য, রোগের জন্য গেলেন, সেই রোগের যেই ওষুধ খেতে শুরু করলেন, দেখা গেল সেটা কমে গেল, আরেকটা বেড়ে গেল, তখন ওটা কমাবার জন্য একটা করতে হবে, ওটা কমাতে গিয়ে আরেকটা বেড়ে গেল। দেখবেন চেন সিস্টেমে একটার পর একটা, সে মহাজন যেমন করে গ্রাস করে না, মানে চাষিকে, সেইভাবে একটার পর একটা আপনার চলতে থাকবে। সেখানে সুস্থতা বলতে যেটা বোঝায়, সেটা আপাত সুস্থতা। অ্যাজ এ হোল সুস্থতা তাদের কোনোদিনই থাকে না, তারা সেটা পায়ও না, পাওয়া সম্ভব নয়। কারণ অর্গাননেতে হ্যানিম্যান বলেছে, ডিসিপ্লিনার মেথডে কখনোই সম্পূর্ণ আরোগ্য তো হবে না, সে সম্পূর্ণ ওই ইয়ে ফ্রি হেলথটাকে সে উপভোগ করতে পারবে না। তার গন্ডগোল কিছু না কিছু থাকবে, প্রতি মুহূর্তে তাকে সতর্ক থাকতে হয়, এটা করলে ওটা বেড়ে যাবে, ওটা করলে এটা বেড়ে যাবে। তার ফলে এইরকম বিধিনিষেধের মধ্যে দিয়ে তাকে সারাটা জীবন কাটাতে হয়। এই যে তার খাঁচায় বন্দি জীবন, বিধিনিষেধের খাঁচা, এটাও তো এক ধরনের বন্দি জীবন। তো এই বন্দি জীবন থেকে মুক্ত করতে গেলে হোমিওপ্যাথিটাকে আমাদের প্রপারলি ইউজ করতে হবে, আমরা যেটা পারি আর কি। এরপরে তো কি হচ্ছে, এই কন্ডিশনের কথা বলছে, হুইচ পাস ওভার the fluctuating state of the health must be gradually be removed. এটা যখন চলে যাবে, ফ্লাকচুয়েটিং মানে এই যে হেলথের যে কন্ডিশনের আপডেট, কখনো ভালো কখনো মন্দ, এই যে ঘটনাটা চলছে, এইটা কিন্তু একটা জায়গায় স্টে করবে। আমি যেমন রিসেন্ট একটা ঘটনা বলছি, একটা তার আর কি ওই কফের সঙ্গে তার রক্ত উঠছে, এরকম একটা পেশেন্ট। তা পেশেন্টের একটা ওষুধ দেয়া ছিল, তাকে রিপিটিশন করতেও হবে, কিন্তু দেখা যাচ্ছে তার 3-4 দিন আগে থেকে যে জ্বরটা যেটা হয়েছে, সেই জ্বরটা কিন্তু ক্রমশ উইদাউট মেডিসিনে রিলিফ হয়ে যাচ্ছে, কমতে শুরু করেছে। তা আমি তাকে বললাম, সেও ডাক্তার, ভালো ডাক্তার তিনি, তাকে আমি বললাম যে তুই এই জ্বরটা পর্যন্ত ওয়েট করে একটু দেখ, তারপরে বুঝিস যদি খেয়ে নিবি, নাহলে আমাকে বলবি, আমি যেটা সেটা তোকে বলে দেবো। আমি ওষুধ দিলাম না। কেন দিলাম না? এইখানেও একটা অ্যাগ্রাভেশন হওয়ার চান্স আছে, বা এই জ্বরটা চলে যাওয়ার পর তার যদি সার্বিক যদি অন্যদিকে উন্নতি হতে শুরু করে। এবং এই যে সময়টাকে কেন বেছে নিলাম, তার কারণ কি, তার এই যে তার ব্লিডিং, এই রোগটা কিন্তু তার এই বর্ষাকালেই শুরুটা হয়েছে, এই জুনের শেষ দিকে এরকম সময়, কি জুলাইয়ের ফার্স্ট উইক, এক্সাক্ট বলতে পারছি না, এই বর্ষার মধ্যেই শুরুটা হয়েছে। তাহলে এই যে বর্ষাকাল যে এনভায়রনমেন্টাল এফেক্ট, যেটা সেই এফেক্টের জন্য তো সাময়িকভাবে ওটা বাড়তে পারে। সেটা মেডিসিনটা দেয়া আছে, সে ভালোই ছিল, সুন্দর ছিল। এই যে বাড়লো, এই বাড়াটা মানে এই নয় যে সেখানে রিপিটেশন করতেই হবে, কারণ আমরা তো সিমটম রিপিট করলে তো আমরা ওষুধ দেওয়ার নিয়ম আছে আমাদের। তাহলে এখানে একটা খুব মারাত্মক জিনিস বলছি, ভালো করে বুঝে নেন। যে সময়টা থেকে তার ওই রোগটার উৎপত্তি হয়েছিল, যে সময়টা, সেই সময়টা যখন ফিরে আসলো, তখন আবার কিন্তু তার রোগের কষ্টগুলো একটু যেন বাড়তে শুরু করলো। মারাত্মক কিছু না বার করলে কিছু করবেন না, কারণ ব্যাপার হচ্ছে যে ওই সময়টা তার শারীরিকভাবে ইন্টারাকশন হচ্ছে ওয়েদারের সঙ্গে, এই ইন্টারাকশনের জন্য তার ওই ডিজিজটা বেড়ে গেল। আমরা বহু ক্ষেত্রেই দেখেছি, এইটা বেড়ে যাওয়ার কিছুদিন পরে আবার রিলিফ হতে শুরু করে। বি কেয়ারফুল, আমি বারবার বলছি, ওষুধ দেওয়ার থেকে ওষুধ না দেওয়া শিখুন।
আর আমি ক্লাসে এই কথাটা বারে বারে বলি, ওষুধ না দেয়া শিখুন। ওষুধ সবাই দিতে পারে। আরে হোমিও সমাজে যে যে যত বড় পণ্ডিত সে তত বেশি ওষুধ দিতে পারে। আপনি কি তাদের মতো পণ্ডিত হতে চান না হোমিওপ্যাথ হতে চান? দেখবেন বড় বড় পণ্ডিত আছে, 20টা 25টা 30টা ওষুধ দিয়ে দেয়, তাদের কোনো ব্যাপার নেই। তারা সুন্দর দিচ্ছে, সুন্দর রোজগার হচ্ছে, তাদের চেম্বার ভর্তি রোগ আছে, রুগী আছে, সবই আছে, টাকা পয়সা সম্মান সবই আছে। আপনি কি এইরকম সম্মান চান? ভেবে দেখুন। এই সৎ মানুষ, একটা বিবেক বোধ সম্পন্ন মানুষ কিন্তু কখনো এরকম চাইতে পারে না। ভালো মানুষ না হলে ভালো হোমিওপ্যাথ হতে পারবে না। ভালো মানুষ হওয়ার সাধনা করতে হবে আমাদের, তবেই আমরা হোমিওপ্যাথিকে প্রপার জায়গায় আমরা প্রয়োগ করতে পারবো। মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা যদি না থাকে, আপনার সেই রোগীর প্রতি দরদ আপনার আসবে না। আর রোগীর এই সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষণগুলো আপনি কিন্তু দেখতেই পাবেন না, চোখে আপনার পড়বে না। তাহলে কি হলো যে আস্তে আস্তে সেটা চলে আসে, এবং আমরা কি করি, আমরা ওয়েটই করি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়েটই করি। যদি মারাত্মক কিছু না থাকে ওয়েট করি। তাহলে কি হলো, হ্যানিম্যান বলে আস্তে আস্তে সেটা রিমুভ হয়ে যাবে। তারপরে কি বলছে, perhaps during the several month stay in the country almost without medicine, বলছে কয়েক মাস, সেভারাল মান্থস তাকে ওই উইদাউট মেডিসিনে স্টে করতে বলছেন হ্যানিম্যান বলছে। আমি এই গল্পটাই তো আপনাদের আগে করলাম একটু আগে। হ্যানিম্যান তো সেই কথাই বলছেন, আমরা কি তা করি? হ্যানিম্যান বলছেন উইদাউট ইয়ে করে। আমাদের গুরুরা শিখেছি কি, ওষুধ যদি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আসে তাকে সিপিয়া দিতে হবে আগে, আর কেউ যে অ্যালোপ্যাথিক এসে আগে তাকে নাক্স দিতে হবে। আরে বাবা, এটা ছাড়াও অনেকে অনেক ইয়ে বলে, শেখায় ছাত্রদের। কিন্তু হ্যানিম্যান কি বলছে, আমি কার পেছনে দৌড়বেন? হ্যানিম্যান কি বলছে সেটাকে দেখুন আপনি। আর বর্তমান যুগে হোমিওপ্যাথ ডাক্তারদের তো আমি আরো ভয় পাই, কারণ পোটেন্সি মেডিসিন দিয়ে যে সর্বনাশ করে দেয়, অ্যালোপ্যাথি ওষুধে যে সর্বনাশটা করে, যত সহজে তাদের রিটার্ন অফ সিমটম আমরা করতে পারি, হোমিওপ্যাথি ওষুধে সাপ্রেশন হলে সেটা করা যায় না, অনেক ক্ষেত্রেই হয় না। না হলে হাল ছেড়ে দিতে কি করবো আমি? পরিষ্কার বলে দিই, হচ্ছে না, আপনাকে ছাড়ানো যাবে না। আমার একটা রিসেন্ট ঘটনা ঘটেছে, তার পায়ের গাঁটের ব্যথাগুলো মারাত্মক গাঁটের ব্যথা ছিল, এবং সেই ব্যথাগুলো মেডুইনাম দিয়ে অলমোস্ট 80% উপর চলে গেছে। এখন তার বগলের কাছে একটা বড় ইয়ে বেরোলো, দাঁত বেরোলো। সে সহ্য করেছে 2 মাস। আমি তাকে বলেছি কিছু লাগাবেন না। 2 মাস পরে সে কি করেছে, চুপি চুপি মলম লাগিয়ে ওটা কমিয়ে ফেলেছে। তারপরের মাসে এসে বলছে আমার গাঁটের ব্যথাগুলো অনেক বেড়ে গেল, কি ওষুধ দিলেন এবার? এই ওষুধে আমার কোনো কাজ করছে না। আমি তো প্রথমবারটা আমি বুঝতে পারিনি, মানে কিরকম হলো ব্যাপারটা। তবে জিজ্ঞাসা করতে করতে আমি জানতে পারলাম যে এই কাণ্ড তিনি করেছেন। তাহলে বুঝতেই পারছেন যে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের ফেলিওর হওয়ার রাস্তা বর্তমান সোশ্যাল ইকোনমিক পজিশনে। কারণ ব্যাপারে যে রোগী সবসময় আরামই চায়, সে পদ্ধতিটা আইনসম্মত হলো না বেআইনি হলো তা বলা যাবে না। যেমন ধরুন, আমি আর নাম করে বলছি, মেনশন করে বলছি না, দুর্নীতিগ্রস্ত অনেক লোক আছে, বিভিন্ন পেশায় দুর্নীতিগ্রস্ত লোক আছে। তার বাড়ির স্ত্রী এবং তার ছেলেমেয়েরা যদি বলতো, বাবা তোমার ওই দুর্নীতিগ্রস্ত টাকায় আমরা একটা দানা পানি খাবো না, দেশ থেকে দুর্নীতি উঠে যেত। কিন্তু তা তো হবে না। সে যখন প্যাচে পড়ে যাবে তখন ওকে বাঁচাবার জন্য সে কিন্তু লড়াই করবে। এইটার নাম নাকি ভালোবাসা, এটার নাম নাকি পরিবার। সমাজের ঘুমটা কোথায় ধরেছে বুঝতে পেরেছেন? সেই ঘুম ধরা সমাজে হোমিওপ্যাথদের একটা মরুদ্যান হবার সুযোগ আছে। যদি আপনি চরিত্রগতভাবে যদি মানুষ হন, যদি সত্যি সত্যি মানব জাতির জন্য কিছু করতে চান হ্যানিম্যানের আদর্শ অনুসারে, তাহলে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, হাল ধরতে হবে। কারণ আপনি যদি হাল না ধরেন, মানুষগুলো যাবে কোথায়? তার তো আরো নরকে চলে যাবে, আরো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যে দিন আসছে আগামী দিনে, সেই দিনে চিকিৎসা করা খুব মুশকিল। আজকে আমরা 40 বছর আমার প্র্যাকটিস হয়ে গেল, আর প্রথম জীবনে আমি এত ভালো চিকিৎসক ছিলাম বলতে পারবো না। ফটাফট সারাতাম অ্যাকিউট কেস করে, ফটাফট সারাতাম। টমি বিজে অনেক আরাম টারাম দিয়েছি, কিন্তু যখন চোখটা খুললো তখন বুঝতে পারলাম যে না রে বাবা, এ তো সব প্যালিয়েশন সাপ্রেশন বেশি হয়ে গেছে, এ তো ঠিক হচ্ছে না।
আস্তে আস্তে পরিবর্তন শুরু হলো। সেটাও তাড়াতাড়ি পরিবর্তন হয় না। ফলে বুঝতেই পারছেন যে আপনাদের কিন্তু এই জায়গাগুলো বারবার মেনশন করি, সতর্ক করি এই কারণে, সৎ পথে অনেক আনন্দ পাওয়া যায়, সৎ পথে অনেক কিছু পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে মানসিক শান্তি, যেটা বর্তমান যুগে কোটি কোটি টাকা ঘরে থাকলেও শান্তিটা নেই তার। টাকাটা কখন সরকার নিয়ে নেবে, কখন ডাকাত নিয়ে নেবে, সেই ভয়েতে তার ঘুম হয় না। তার থেকে বাবা শান্তিতে ঘুমোয় অনেক লোক আছে যারা অল্প টাকা রোজগার করে। এবার আসা যাক, তাহলে হ্যানিম্যানের নির্দেশনা অনুযায়ী আমাদের কি করতে হবে? ওয়েট করতে হবে। তারপরে কি বলছে? or they must depart as themselves through the activity of the vital force. ও যেটা কেন সে এই ইয়েগুলো, এই মানে ওষুধের এই ইয়েগুলো, ব্যাড এফেক্ট গুলো কেন সে চলে যাবে না? ভাইটাল ফোর্স তাকে কিন্তু আস্তে আস্তে তাকে ডিপার্ট করে দেবে। ভাইটাল ফোর্স আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হলে পরে সে অসদৃশ্য যেটা হবে সেটাকে সে তাড়িয়ে দেবে, এবং যেটাকে তাড়াতে পারবে না একটা জায়গায় সে দাঁড়িয়ে যাবে। সেইখান থেকে আমাদের কাজটা শুরু হবে। তো আমাদের কাজটা তো সেইখান থেকে শুরু হবে। আমরা তাহলে এবার কি হলো? তাহলে বোঝা গেছে যে ভাইটাল ফোর্স এই কাজটা করতে পারবে when অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট হ্যাজ টু সাম ডিগ্রি বিজ্ঞান। তারপর তো আমাদের তারপরে আমরা অ্যান্টিসোরিক ট্রিটমেন্টটা আমরা করতে পারবো। তাহলে কি হচ্ছে? দ্য ভাইটাল ফোর্স মাস্ট ফার্স্ট অ্যাবজর্ব and reform what he has compulsory deformed। মানে তার মানে কি, ভাইটাল ফোর্সই যে বিকৃতিগুলো ভেতরে হয়েছে সেই প্রথমে কিন্তু সেইগুলোকে ঠিক করার চেষ্টা করবে। তারপরে আমরা ওষুধ দিয়ে আমরা সেই কথাটা ভাববো তাকে কি করে আরোগ্য করব। এরপরে কি বলছে? এরপরে এখানে একটা ফুটনোট আছে, স্টার দিয়ে একটা ফুটনোট আছে। এখানে ফুটনোটের মূল বক্তব্য হচ্ছে কিরকম, হ্যাঁ, এই যে স্পয়েল যে মেডিসিন দিয়ে এরকম স্পয়েল হচ্ছে, নষ্ট যেগুলো হচ্ছে, এইসব পেশেন্টগুলোর মধ্যে যারা হচ্ছে ফার্ম লেবারার, যারা ওই ফার্মে বা মাঠে ঘাটে যারা খাটে আর কি, হ্যাঁ, বা যারা ডে লেবারার যারা আছে, তারা কিন্তু চট করে আরোগ্য হয়ে যাবে, তারা কিন্তু আরোগ্য হয়ে যাবে। কিন্তু যারা পরিশ্রম করে না তারা কিন্তু আরোগ্য চট করে হবে না। তারপর হচ্ছে অলমোস্ট ইফ বাই এ মিরাকল কিওর বাই দ্য অ্যান্টিসোরিক রেমেডিস in a short time and transform into a lasting good health। যাদের হবে না, যারা, যে লোকরা এরকম পরিশ্রম করে না, এই ধরনের লোকরা যারা আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হবে না। কিন্তু যারা এইরকম পরিশ্রম করে তাদের ক্ষেত্রে যে অ্যান্টিসোরিক দেওয়া হয় তারা খুব তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে। এরপরেই হ্যানিম্যান বোমা ফাটালেন। একটা মানুষ কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে এইরকম কথা লিখতে পারেন সেটা দেখুন কি বলছেন এখানে। ও টু দ্য ইয়াং হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের দুর্দশার কথাটা তিনি বলছেন। হোমিওপ্যাথি ফিজিশিয়ানের দুর্দশার কথাটা তিনি বলছেন। কি বলছেন? who has to found his fame upon the cure of those diseases। যে তার ফেম মানে তার সুনাম অর্জন করতে সেই সব ডিজিজেস অফ রিচ অ্যান্ড প্রমিনেন্ট পার্সনস, ধনী এবং বিশিষ্ট লোকেদের আরোগ্য করার মাধ্যমে তারা কিন্তু সুনামটা অর্জন করতে চাইছে। আজকাল দেখবেন আপনি, আজকাল দেখতে পাবেন সুনাম হলে তাকে নিয়ে এত ফটো করে দিয়ে এই আমি লোকটাকে সারিয়েছি। হোয়াট ইজ দিস? এই বয়সে অ্যাড করছে, এটা ম্যাথমেটিক অ্যাঙ্গেল থেকে এটা কি? নিজেরে করিতে গৌরবদা, নিজেরে করি কেবলে অপমান। এটা রবীন্দ্রনাথের ভাষায়। কবি তো পড়া কথা বলতে পারে না। অ্যাকচুয়ালি এটা সাইকোটিক ফেনোমেনা, নিজের ঢাক নিজে পেটানো।
এখানে তাহলে কি বলছি, এই যে রিচ ম্যান এবং এদের 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 উপর নির্ভর করে তুমি এটা করতে চাই, আমরা সবাই করতে চাই, তো পছন্দ করি তো এগুলো, কিন্তু বাস্তবে একজন ভালো হোমিওপ্যাথ দাঁড়ায় সাধারণ গরিব মধ্যবিত্ত এইসব লোকেদের উপর ভিত্তি করে। কারণ এই লোকেরা আপনার ব্যর্থতাকে কিন্তু প্রথমেই আপনাকে লাথি মারবে না, ব্যর্থ হলে আপনাকে সুযোগ দেবে, সময় দেবে, ডাক্তারবাবু একটু চেষ্টা করুন। তাহলে বুঝতে পারছেন আপনি যে আজকে একজন এত বছর প্র্যাকটিস করে একটা ভালো চিকিৎসক হয়েছেন, সেটার পেছনে এইসব সাধারণ মানুষের বিরাট অবদান আছে। উপকারী যে উপকার যে ভুলে যায় সে কিন্তু অকৃতজ্ঞ, সে মানুষের পর্যায়েই পড়ে না, কিন্তু আমরা এরকম ভুলে যাই। এই মানুষদের কিন্তু কোনোদিন ত্যাগ করবেন না, যতটা সম্ভব কম পয়সায় এদের সার্ভিস দেবেন, এটা দেওয়া উচিত। কারণ এই মানুষগুলি আপনাকে দাঁড় করাবে। যারা আপনার সুনাম শুনে এসছে তারা তো আপনাকে দাঁড় করায়নি, তারা তো শুধু অমৃত ফলটা খেতে এসছে। যখন আপনার ওষুধে ভুল হতো, কষ্ট পেত পেশেন্ট, বিষময় ছিল, তখন তো এরা আসেনি। এই মানুষগুলোকে কিন্তু গুরুত্ব দেবেন, কারণ এরাই আপনাকে হোমিওপ্যাথ তৈরি করবে। তারপরে হুইচ বাই মাস অফ অ্যালোপ্যাথিক ইভিলস আর্ট ইজ ডিজেনারেটেড ইন্টু সাচ মনস্টারিজ। বলছে যে এইসব যে লোকগুলো যেগুলো আছে এদের মধ্যে কি অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গের বিকৃতি হয়ে থাকে, হ্যাঁ, এবং আলটিমেটলি তুমি এতে ফেলিওর হতে পারে। উইথ অল দিস কেয়ার হি উইল এন্ড ইন ফেলিওর, শেষ পর্যন্ত ফেলিওর হতে পারো। এবং এই ধনী ব্যক্তিদের আপনি বুঝতে পারবেন না, এরা সর্দি কাশির লোক এসিতে থাকবে, তার হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে, ডি ভিটামিন ডেফিসিয়েন্সি, সে রোদ লাগাবে না। তার একটু হাঁটার কথা বললে হাঁটবে না সে, তার হজম হচ্ছে না ভালো, গ্যাস অম্বল হচ্ছে, ওষুধ দেন সারছে না, অ্যালোপ্যাথিতে সারছে না, আয়ুর্বেদিকে সারছে না, আপনি ওষুধ দেন, আপনি সারাতে পারবেন না। সে তো নড়াচড়া করে না, তার হজমটা হবে কোথা থেকে? এই যে তার সিডেন্টারি লাইফ, এই যে সারাদিন রাত বসে থাকা, এই যে লাইফস্টাইলের গন্ডগোল, এইগুলোকে ঠিক না করে ওষুধ দিলে কি আপনি সাকসেস হবেন? আর এবার দেখা গেল এদের মধ্যে কাউকে একটু আপনি সাকসেসফুল হয়ে গেলেন, ব্যাস সঙ্গে সঙ্গে অ্যাড করে দিলেন, দেখো আমি অমুকের ইয়ে। অনেকে যেমন অনেকেই লিখতেন রাষ্ট্রপতির চিকিৎসক, এরকম লিখতেন। রাষ্ট্রপতি চিকিৎসক লেখেন, এরকম লোককেও দেখেছি 4-5টা রকম ওষুধ দেয় না। আপনি করবেনটা কি? কিচ্ছু করার নেই। ফলে আপনি আপনার মতন সৎভাবে চলুন, সুন্দরভাবে চলুন, হোমিওপ্যাথিটাকে উপলব্ধি করুন এবং উপভোগ করুন। তো আজকে আমি এইটুকুই বললাম, এবং পরবর্তী অংশটা আমি দীপেনকে বলছি, শুরু করো। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে সুন্দর আলোচনার জন্য। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার। স্যার যদি কিছু সংযোজন করেন স্যার। সংযোজন মানে ওই এক্সাম্পল দেওয়া আর কি, একদম ফ্যাক্ট হুবহু মিলে যায়। তো এগুলো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট কথা শুনতে চায় না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আরে কথা গম কি গম শোনা করছে যাচ্ছে? পার্থ, গম গম করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এই যে আমি তো ওই জন্য বলেই দিই আর কি, একদম টাইম মতন খেতে হবে, বিশ্রাম নিতে হবে, আবার এক্সারসাইজ করতে হবে, একদম লিখে দেওয়া আছে যে এইগুলোকে মানতে হবে। আর এই স্যারেন্ডারি লাইফে গন্ডগোল হয়, এমনকি বলে না, ওই যে স্কিন ডিজিজ যখন বেরিয়ে আসে ডাইরেকশন অফ কিউরটাকে তো ফলো করে, যখন আরোগ্যের দিকে যায় ডাইরেকশন অফ কিউরকে ফলো করে দেখা যায়। আর যখনই ওই স্কিন লেভেলে কিছু আসে, ওরা করে কি, অজান্তে বা ওই যুক্তি দেবে, এই সহ্য করা যাচ্ছিল না, জানেন তো এত কষ্ট। এইগুলোকে কিন্তু খুব স্ট্রিক্টলি
নিষেধ করতে হবে, প্রয়োজনের রুগীকে ত্যাগ করতে হবে। কারণ ল ছাড়া কিন্তু কিছু ভালো হবে না। এইটা দেখুন, সর্বপ্রথম হচ্ছে একটা সিমিলিমাম মেডিসিনকে সিলেকশন করা টু মাচ টাফ। এই আজকের যুগে কত রকমের তার অবস্টাকেল টু কিওর। আপনি করলেন, ওষুধে কাজ করছে এবং দেখা যাচ্ছে সেইগুলো যে তার ভাইটালিটি ভালো হচ্ছে, কিন্তু তার কি না, তার একটু স্কিন ডিজিজ বেরিয়েছে, কানে একটু রস বেরিয়েছে, এইসব যখন একটা অ্যাগ্রাভেশন গুলো হবে, ওল্ড সিমটমস গুলো রিএপিয়ার করছে, পেশেন্টটা তখনই দিল আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে একটা কিছু মলম ফলম বা একটা কোনো ওষুধ ফষুধ খেয়ে 12টা বাজিয়ে দেয়। এগুলো আমরা দেখি এবং একদম ফ্যাক্ট, ভেরি বিগিনিং একটা পেশেন্ট যাতে না চলে যায় এইটা নিয়ে খুব ভাবনা ছিল। ইদানিং কালে আর ওই ভয়টা করি, এখন বলি ও আসবে আসবে না আসবে না। কথা না শুনলে কিন্তু হবে না। এবং ঘটনা আপনাদের বলি, এটা ফ্যাক্ট, এই রুগীকে যত আপনি তাড়িয়ে দেবেন না, রুগী কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চলে যায় না, তারা কিন্তু রিটার্নই করে। কারণ দেখুন, একটা খুব ভালো হোমিওপ্যাথ আজকের দিনে কিন্তু খুব দুর্লভ। এই সকল যারা হোমিওপ্যাথ আছে বিভিন্ন জায়গায় প্রফেসর টফেসর এসব তো দেখি অর্গাননের অনুবাদ করেছে, টিকা টিপ্পনি করেছে, তাদেরও তো দেখি কি গন্ডগোল না করে। অধিকাংশ ক্ষেত্রে তারা একাধিক ওষুধ দেয়, তারপরে ম্যানেজ করার চেষ্টা করে। এই যে অমল বারবার একটা যে কথা বলে যে যখন ওই গুলো ফেরত আসে সেই সময় কিন্তু ধৈর্য ধরতে হবে, বা একটা অ্যাকুট ম্যানিফেস্টেশন নিয়ে আসলো ওই সময় কিন্তু ধৈর্য ধরতে হবে। এইটা কিন্তু মারাত্মক একটা আপনাদের কাছে টিপস জানবেন। আর এই ধৈর্য ধরাটা শিখতে হবে। ওই যে দারুণ একটা কথা বললো যে প্লাসিবো দেওয়া প্র্যাকটিস করতে হবে। যখন খুব ক্লিয়ার আপনি বুঝতে পারছেন না, তখন কিন্তু আপনি শুধু সুগার মিল্ক দিয়ে আপনি হোল্ড করুন, ভাবুন পেশেন্টটাকে নিয়ে যা বলে গেল, বা কিছু কোশ্চেন তৈরি করুন, কোনটা মিস্টেক হয়েছে আমি জিজ্ঞাসা করি নাই, বা এইটা আমার ক্লিয়ার হলে ভালো। এই ক্লিয়ারটা যখন পেশেন্টের কাছ থেকে আপনি হয়ে যাবেন, তারপরে একদম নিশ্চিত হয়ে ওষুধটা দেবেন, সেই ওষুধে কিন্তু মারাত্মক কাজ করে। অবশ্যই রুগীকে কোঅপারেশন করতে হবে। তারপরে ধরুন শুধু ওইসব নয়, ওই যে মলম টলম লাগানো বা স্যানিটারি লাইফ, এটাও নয়, আরো তো অনেক রকমের গন্ডগোল আছে। যেমন ধরুন একটা মানসিক দিক থেকে আজকালকার দিনে তো দেখছেনই একটা পলিটিক্যাল প্রেশার কিরকম ভাবে মানুষের উপর রয়েছে। মানুষ একটা স্কুল কলেজেও সেফ নেই, তার জায়গাতে মানে কর্মক্ষেত্রেও কোনো তার সেফটি নেই। তাহলে এই যে থ্রেটের মুখে সবসময় যে দাঁড়িয়ে রয়েছে, কি করে ভালোভাবে আরোগ্য হয় বলুন তো? এগুলো সব তো অবস্ট্রাকশন করে। ফ্যামিলির কথা, একটা ফিনান্সিয়াল যে সাপোর্টটা কতজন মানুষের খুব সঠিকভাবে আছে যে তার ইচ্ছে মতন সে বাজার করতে পারে, সেই স্বাধীনতাটা তার নেই। তাকে কিন্তু মেপে জুপে চলতে হয়, তার আয়ের উপর তাকে নির্ভর করে চলতে হয়। সে না হয় সে চললো, তারপরে বিভিন্ন রকমের হুমকি, তারপরে কিভাবে আপনার সম্পদকে অপহরণ করা যায়, ঠকানো যায়, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের মানসিক টর্চার, অপমান করা, হেনস্থা করা, এসব শিকার রয়েছে। এগুলো সব কিন্তু বাধা দেয় আরোপে। এই আমার এক পেশেন্ট, সেই ইয়েতে কাজ করে, বিডিও অফিসে কাজ করে, তা সে বলে যে ডাক্তারবাবু কি বলবো, এত প্রেশার, তারা যেন সেই চারিপাশে ঘিরে রয়েছে। আবার কি ওই যে ঠিকে শ্রমিক এখন আবার কিছু তৈরি হয়েছে না, সেইগুলোর দাপট আবার আরো বেশি। এই যেমন আমরা দেখি সিভিক ভলেন্টিয়ার, পুলিশের থেকে তাদের ক্ষমতা বেশি, সর্বত্র এইরকম আছে। আর এই সব গন্ডগোল করে, এগুলো সব আসলে দেখুন এই যে এটা বলছিল না যে ওই হ্যানিম্যানে লাইফ হিস্ট্রি রিচার্ড হেলের, সেখানেও কিন্তু রয়েছে। আচ্ছা বলুন তো, জীবনের কোন পেশার সাথে আর কোন ক্ষেত্রে চিকিৎসাটা জড়িত নেই? সর্বত্র। এবং সেই সব জায়গা থেকে কিন্তু ফিডব্যাক দেয়, আর আমাদের কিন্তু কাজটা অনেক ঝামেলার সৃষ্টি করে। এইটাই কিন্তু এখানে তো আমাদের হাত পা বাঁধা, আমরা যতটা কাউন্সিলিং করতে পারি আর যতটা সঠিক ওষুধ দিতে পারি, এইটাই। কাউন্সিলিংটাও কিন্তু মজার ব্যাপার। হ্যাঁ, যে এই যে এইরকম করছে,
এইরকম ঝামেলা হচ্ছে, আমরা সেটাও কিন্তু কাউন্সিলিংটাও করতে হবে হোমিওপ্যাথিক নিয়ম নীতি মেনে। সেখানেও দেখতে হবে সদৃশ্য বিধান নিয়মটা যেন হয়, যে আপনি সহ্য করুন, কি করবেন এইরকম নয়। এই যেমন ভগবান বুদ্ধ, সে বললো যে তার ছেলেটা মারা গেছে, তার প্রাণ ফিরিয়ে নিতে হবে। বুদ্ধ কি করলেন, যে দেখো তো এক মুঠো সর্ষে নিয়ে এসো, যে বাড়িতে কোনোদিন মৃত্যু প্রবেশ করে নাই সেই বাড়ি থেকে এক মুঠো সর্ষে নিয়ে এসো, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। আসলে তিনি কি দিলেন, তিনি একটা শিক্ষা দিলেন, টিচিং। এই শিক্ষাটা কি, যে কেউ মরবে কিছু ঠিক নেই, সকলেই তো মরবে। এই বাস্তব জ্ঞানটাকে সে যখন আরোহণ করলো, তখন সে কিন্তু ন্যাচারালি ঠিক হলো। এই আমাদেরও এই যে কাউন্সিলিংটা হবে, এলোপ্যাথিক কাউন্সিলিং এর মতন কিন্তু নয়, এখানে লটাকে মেনে করতে হবে। ধন্যবাদ দিবেন, মেয়ে রয়েছে সকলে, আরো কে কি বলে একটু শুনি। হ্যাঁ, এইটুকু বলে এখনকার মতন রাখলাম, সকলে ভালো থাকবেন। স্যারকে অশেষ ধন্যবাদ, খুব সুন্দর একটি সংযোজন করলেন স্যার। আচ্ছা, আমাদের মাঝে স্বপন গুড়ে স্যার ছিলেন। স্বপন গুড়ে স্যার আছেন? নেই। আচ্ছা, যতটুকু আলোচনা হলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? এই মিহির কিন্তু ভালো প্র্যাকটিস করে, ভালো বোঝে। মিহির একটু কিছু বলুক, দিবেন আচ্ছা মিহিরকে একটু স্যার, বলতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, একটা মিহির কুমার দাস স্যার, আপনি যদি কিছু বলেন। শোনা যাচ্ছে না স্যার। মিউট তো বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি তো, বলেই মিউট করে। আচ্ছা, একজন হাত, হ্যাঁ প্রশ্নটি বলুন। তার কাছে প্রশ্ন হলো যে রুগীকে সঠিক টেস্টিং করে যখন একটা ওষুধ দিলাম, দেখা যাচ্ছে যে রুগী ওষুধ খাওয়ার পরে 2 দিন পরে জ্বর আসলো, রুগী আমাদেরকে না জানিয়ে হয়তো দেখা যাচ্ছে যে দ্রুত নাপা খেয়ে ফেলে, খাওয়ার পরে দেখা যাচ্ছে জ্বরটা চলে গেল, কিন্তু তার যে মেইন রোগের জন্য আমরা যে ওষুধটা দিয়েছিলাম এটা একটু উন্নতির দিকে যাচ্ছিল, জ্বরটা চাপা পড়ার পরে আর উন্নতি হয় না, পরবর্তীতে এই ওষুধটা আবার রিপিট করলে তখন আর জ্বরটা ফিরে না এবং রুগীটা উন্নত হতে থাকে না। তখন আপনাকে যে গতিটা ছিল সেটা বন্ধ হয়ে যায়, তখন এই মুহূর্তে করণীয়টা কি? বন্ধ কথা নয়, সঠিক ওষুধ নির্বাচিত হলে পরে ওই অ্যাকশন চলে আসতে শুরু করবে, যে ওষুধটা সঠিক হয়ে থাকে। ওষুধের সঠিক হলে পরে ওটা রিটার্ন করবেই ওটা ওটা কারণ ওষুধের অ্যাকশন আর একটা ইয়ে ওই আমাদের অ্যালোপ্যাথি ওষুধের যে অ্যাকশন, যেটা জ্বরের, যেটা এর প্যারাসিটামল এইসব গ্রুপ, তো এদের ডেপথ কতটুকু ফেরত আসে, ওগুলো আমরা ওয়েট করি, ওয়েট করলে আলটিমেটলি সে চলে আসবে। আর অ্যাক্সিডেন্টালি যদি তাড়াতাড়ি যায় না, যাওয়ার কথা নয়, সেই ক্ষেত্রে তাহলে দেখতে হবে যে ওষুধটা ঠিক সঠিক সিমিলিমাম হয়েছিল না সিমিলার হয়েছিল। সিমিলিমাম আর সিমিলারের মধ্যে পার্থক্য আছে। সিমিলিমাম হলে কিন্তু তাকে আটকানো খুব মুশকিল। আমরা এমনও দেখেছি স্কিন ডিজিজ অ্যাগ্রাভেশন হয়েছে, সে কয়েক মাস ভোগ করার পর সে আর সহ্য না করতে অ্যালোপ্যাথির কাছে গেছে, সেখানেও কিচ্ছু করতে পারেনি। মাস 3 বাদে এসে বলছে ডাক্তারবাবু আমি হাতে পায়ে ধরছি, আপনি করুন, আমি ভুল করেছি। হ্যাঁ, ওখানেও বিশেষ সুবিধা কিছু করতে পারছেন, বরঞ্চ ওষুধ খেয়ে বিভিন্ন রকম উৎপাত হচ্ছে শরীরে। তা আমি কি করবো? আমি বলি, তাহলে তাহলে আপনি এবার তাহলে আমি দিলে উৎপাত হলে কিছু বলবেন না, সে আগে লিখুন, খাতায় লিখুন। ওই ডাক্তারবাবু মেয়েটা বাঁচলেই হলো, আমার আর দরকার নেই, আপনি শুধু ইয়ে করুন। আমি তাকে আবার প্লাসিবো শুরু করলাম। এই প্লাসিবো শুরু করে মাস 2 মাথা থেকে এটা কিওর হয়ে গেল। তাহলে ব্যাপারটা কিরকম হলো, যে যখন ভাইটাল ফোর্স আপনার খুব, একটা ওষুধ দিলে পরে আপনার যখন
ফুললি কিওর না হোক, আংশিকভাবে যদি সেটা কাজ করার সুযোগ পায়, তাতে ভাইটাল ফোর্সের অবস্থাটা আগের থেকে আরো শক্তিশালী হয়। আপনি ধরে দিয়েছেন তার 15 দিন বাদে জ্বরটা এসছে, তার ভাইটাল ফোর্স যদি শক্তিশালী যদি দেয়, তার ভাইটাল ফোর্স হ্যানিম্যান কি বলছেন যে ওই ওষুধের অ্যাকশনটাকে সে রিমুভ করে দেবে সময় দিলে পরে। এটা তো হ্যানিম্যান বল, আমি একটু আগে তো পড়লাম, আমি পড়ে শোনালাম তো আপনাদের, এবং ওটা রিমুভ করবে। আপনি যেটা বলছেন এটা সাধারণত হয় না, আমাদের তো এরকম খুব একটা চোখে পড়েনি যে ওষুধ দেওয়ার পর আর ওই অ্যালোপ্যাথি খাওয়ার পর আর কিছু হচ্ছে না। হ্যাঁ, একটা হয় অ্যান্টি, এটা অনেক সময় দেখেছি কাজ আর করতে চায় না, সেক্ষেত্রে আমরা ওয়েট করি, মিনিমাম মাসখানেক ওয়েট করি। ওয়েট করার পর আমি তারপর চিন্তা করি যে ওই আমরা এটা করব। ফলে আপনি যে কেসগুলো আপনি এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার, সেখানটা টেস্ট রেকর্ডটা আবার ভালো করে দেখুন যে ওই ওষুধটা আপনার টু সিমিলিয়াম হয়নি। টু সিমিলিয়াম হলে কখনোই 2-4 দিনে তার অ্যাকশন যাবে না। আর আমি এই কথাই তো বললাম যে টু সিমিলিয়ামের অ্যাকশন কি কাটা এত সোজা নয়, এটা বাস্তব। কিছুদিনের জন্য সেটাকে স্থগিত করতে পারে, কিন্তু আবার আস্তে আস্তে, কারণ অ্যালোপ্যাথি ওষুধে অ্যাকশন তো বেশি দিন থাকে না, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে তো লং টার্ম নয়। আপনি একটু নজর করুন, এবার থেকে নজর করলে দেখবেন আপনার, আশা করি আপনার, আমি আমি যেটা বলেছি সেটা দেখতে পাবেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, শ্যামল ব্যানার্জি স্যার হাত তুলেছেন, স্যার বলুন। শ্যামল ব্যানার্জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, আমার বক্তব্য আজকে দেখলাম আশ্চর্য যে একজন অর্গাননের স্বনামধন্য অধ্যাপক তিনি ইন্টিগ্রেটেড মেডিসিনের ব্যবসা খুলছেন। তাহলে আমাদের মোড়লদের যদি যারা টলওয়ার্স তাদের যদি এই অবস্থা হয়, তাহলে হোমিওপ্যাথি সমস্ত রসাতলে যাবেই। পরের কথা ভেবে লাভ নেই, আপনি রসাতলে না গেলেই হবে, এবং আপনি একজনকে অন্তকে হাতে ধরে টেনে তুলুন। এরকম করে যদি তুলতে থাকেন তাহলে অলরেডি হবে, ওদের সমালোচনা করে লাভ নেই। আমরা অনেক দেখেছি ভাই, ওই জন্য আমি আর কাউকে কিছু বলি না। চারিদিকে এইরকম অবস্থা, কলেজে গিয়ে ছেলেগুলো যা শিখছে সে আর বলে লাভ নেই, না বলাই ভালো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আহ, আমরা যদি, হ্যাঁ আমরা 11টা পার হয়ে গেছে স্যার, আর আমরা প্রশ্ন নেব না। স্যারের অনুমতি নিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাইছি। অবশ্যই, হাজির প্রশ্ন না থাকে আমরা শেষ করে দেবো। আর প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই, তাহলে আমরা বন্ধ করে দিই। সবাইকে আচ্ছা। শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, সকলকে শুভরাত্রি জানাই। আজকে আলোচনা আমাদের এখানে শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা হোমিও দর্পণে এক হবো। ধন্যবাদ।